নমস্কার। শিক্ষাবিজ্ঞান বিভাগ থেকে আজকে আমাদের যেই বিষয় উপস্থাপন করা হয়েছে, উপস্থাপনের বিষয় হলো শিক্ষাবিদ এবং শিক্ষাগত নেতা হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ওনার কথা শুরু করার আগেই আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণামূলক বাণী উল্লেখ করতে চাই, যেটা ওনারই লেখা, যে কাজই হাতে নাও না কেন তা গুরুত্ব সহকারে, পুঙ্খানুপুঙ্খভাবে এবং ভালোভাবে করো। কখনো তা অর্ধেক বা অসমাপ্ত অবস্থায় ছেড়ে দিও না। এই আদর্শকে সামনে রেখেই তিনি ভারতের শিক্ষা ব্যবস্থাকে এক নতুন রূপ দিয়েছিলেন। এখানে আমি ডক্টর মুখোপাধ্যায়ের শিক্ষাগত জীবনের 4টি গুরুত্বপূর্ণ মাইল ফলক তুলে ধরেছি। খুব কম বয়সেই তিনি শিক্ষাক্ষেত্রে অত্যন্ত উচ্চ ও দায়িত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন, যা তার অসাধারণ মেধার পরিচয় দেয়। প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি 1923 সালে মাত্র 22 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট এবং সিন্ডিকেটের সর্বকনিষ্ঠ সদস্য হন। তারপর দেখতে পাচ্ছি 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত হন এবং 4 বছরের কার্যকালে বহু পদ্ধতিগত পরিবর্তন তিনি আনেন। এরপরে এইদিকে আমরা দেখতে পাচ্ছি 1938 সালে তার অনুকরণীয় শিক্ষাগত নেতৃত্বের জন্য তাকে সম্মানসূচক কী উপাধি দেওয়া হয়? ডক্টর অফ লিটারেচার, যা ডিলিট উপাধিতে ভূষিত করা হয়। এরপরে 1941 সালে তিনি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির 15ম সভাপতি হিসেবে নির্বাচিত হন, যেখানে তিনি জাতীয় উচ্চ শিক্ষানীতি নির্ধারণের দিক নির্দেশনা দিয়েছিলেন। একজন শিক্ষাগত নেতা বা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল? তিনি উচ্চশিক্ষার মান উন্নয়নের কাজ করেছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন বেশ কিছু বড় পরিবর্তন আনেন। 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হন। তারপর দেখতে পাচ্ছি উচ্চশিক্ষার গুণগত মান এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতির জন্য তিনি বেশ কিছু সংস্কার প্রবর্তন করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন অর্থাৎ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মর্যাদা বজায় রাখতে ও তা আরও শক্তিশালী করতে আজীবন কাজ করেছেন। এবং নেতৃত্বের পাশাপাশি তিনি একজন খাঁটি শিক্ষাবিদ হিসেবে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তার নিজস্ব সুদূর প্রসারী চিন্তাভাবনা ছিল। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষার মূল কাজ হওয়া উচিত মানুষের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানো, চরিত্র গঠন করা এবং সর্বোপরি ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ দেশের সার্বিক উন্নয়ন করা। তিনি আধুনিক শিক্ষার পাশাপাশি ভারতীয় সংস্কৃতি, দেশীয় ভাষা এবং ঐতিহ্যবাহী নৈতিক মূল্যবোধ চর্চার উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে যাতে মানসম্মত শিক্ষা পৌঁছাতে পারে তিনি তার পক্ষে সওয়াল করেছিলেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে সায়েন্টিফিক টেম্পার অর্থাৎ বৈজ্ঞানিক মানসিকতা এবং গবেষণামূলক শিক্ষার প্রসার ঘটাতে সক্রিয় ভূমিকা নেন। এই চারটিতে আমি তার উপাচার্য পদের কার্যকালকে 3টি ভাগে ভাগ করে উচ্চশিক্ষার প্রগতির ধারাটি দেখিয়েছি। প্রথমে এখানে উপাচার্য পদের পূর্ববর্তী সময়, যখন সময় ছিল 1933 সাল। এই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা সংস্কারের রূপরেখা তৈরি হচ্ছিল। এরপরে এরপরে আছে মধ্যবর্তী সময়, যেখানে উপাচার্য হিসেবে তার দায়িত্ব 3 বছর পালনের পর দেখা যায় যে গবেষণা, ফলিত বিজ্ঞান এবং আধুনিক নতুন নতুন বিভাগের পঠন বৃদ্ধি পেয়েছে। এরপর 1938 সাল, এই সময় তার কার্যকালের শেষে বিশ্ববিদ্যালয়টি কেবল একটা পরীক্ষা কেন্দ্র থেকে রূপান্তরিত হয়ে আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ গবেষণা ও জ্ঞান চর্চার পীঠস্থানে পরিণত হয় এবং গ্রাফ রেখাটি ধীরে ধীরে
শিখরে পৌঁছে যায়। প্রযুক্তিগত শিক্ষাকে উৎসাহিত করতে চেয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন ফলিত রসায়ন ও ফলিত পদার্থবিদ্যার মতো প্রায়োগিক বিজ্ঞান অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স গবেষণার ওপর সবচেয়ে বেশি তিনি জোর দিয়েছিলেন, এবং তিনি বহুমুখী শিক্ষা অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি লার্নিংকে উৎসাহিত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান ও কলা বিভাগ আলাদা আলাদা না রেখে উভয়ের জ্ঞানকে একসাথে মিলিয়ে শিখতে হবে, যা বর্তমানে আধুনিক স্টিম কথার অর্থ স্টিম, এস ফর সায়েন্স, টি ফর টিচ, ই ফর ইঞ্জিনিয়ারিং, এ ফর আর্টস আর এম ফর ম্যাথ, এই স্টিম শিক্ষার সমতুল্য তিনি দেখিয়েছিলেন। এরপর তিনি দেখিয়েছেন যে শ্যামাপ্রসাদ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর কীভাবে শিক্ষা, আইন ও সামাজিক সংস্কারের মাধ্যমে নতুন স্বাধীন ভারতের একটি সুস্থ রূপরেখা তৈরিতে সহমত পোষণ করেছিলেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই যে ডক্টর মুখোপাধ্যায় সীমাবদ্ধ ছিলেন সেটা কিন্তু না, তিনি ভারতের জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বহু মর্যাদাপূর্ণ শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠানের শীর্ষভাবে নেতৃত্ব দিয়েছিলেন। এই নেতৃত্ব হিসেবে প্রথমেই ইন্টার ইউনিভার্সিটি বোর্ড 1934 থেকে 38 অর্থাৎ আন্তঃবিশ্ববিদ্যালয় বোর্ড, যা বর্তমানে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য থাকাকালীন তিনি এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষার সমন্বয় সাধনের কাজটি সুসম্পন্ন করেছিলেন। এরপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটি ব্যাঙ্গালোরে বিখ্যাত প্রতিষ্ঠান, তিনি 1935 সালে এই প্রথম সারির বিজ্ঞান প্রতিষ্ঠানের কোর্ট ও কাউন্সিলরের সক্রিয় সদস্য ছিলেন। তিনি ভারতের বিজ্ঞান গবেষণার পরিকাঠামো উন্নয়নের ভূমিকা রেখেছিলেন। এরপর কি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এইখানে তিনি ঐতিহাসিক যে এশীয় গবেষণা সংস্থার সভাপতি হিসেবে ভারতের প্রাচ্যবিদ্যা ও প্রাচীন ইতিহাস সংক্রান্ত পাণ্ডুলিপি সংরক্ষণে বিশাল অবদান রেখেছিলেন। আর এর সর্বশেষে নেতৃত্ব দিয়েছিলেন মহাবোধি সোসাইটি। এই মহাবোধি সোসাইটির সভাপতি হিসেবে ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ দেশগুলির সাথে ভারতের প্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক যে কূটনীতিকে পুনরায় উজ্জীবিত তিনি করেছিলেন।